আমরা প্রায়ই বলতে শুনি বামপন্থী, ডানপন্থী, অমুকের বামপন্থী, তমুকের ডানপন্থী, বা উনি বামপন্থা, উনি ডানপন্থা, এরকম কথা আমরা প্রায় শুনি। এই ফাঁকে আরো একটা কথা বলা যায়, উনি হলেন কনজারভেটিভ, কনজারভেটিভ পার্টি করেন উনি, উনি হলেন লেবার পার্টি করে, উনি হলেন লিবারেল পার্টি করে। এই শব্দগুলো যে আমরা বলি, এগুলো অ্যাকচুয়ালি অর্থগুলো কি? একটা কথা হলো আসল অর্থগুলো কি জিনিসটা, আরটা হলো যে অর্থ বুঝছি সে অর্থ বুঝে কি কথাগুলোর ব্যবহার করি, এটা একটা কথা। আর থার্ড হলো এই কালে শব্দগুলোকে এখনো ব্যবহার করা উচিত কিনা। ঠিক আছে, 3 পর্বে আমি আলাপ করব। প্রথমে শুরু করি ডানপন্থা বামপন্থা, এটা কোত্থেকে শুরু হয়েছে। যখন শুরু হয়েছে তখন কার্ল মার্কসের জন্ম হয় নাই। মানে এই পর্বটা সবাইকে খেয়াল রাখতে বলবো, কান খুলে একদম। শব্দটা হলো কার্ল মার্কসের জন্ম ধরা যাক 1800 শতকের, 1800 সাল যেখান থেকে শুরু হয়েছে, 1800 প্লাস, তার কোন একটা সময় তুলনায় রিপাবলিক ধারণা ওয়েস্টে শুরু হচ্ছে 1650 সাল থেকে, 48-50 এরকম সময় থেকে, 50 বলাই ভালো। ইংল্যান্ডে এটাকে বলা হয় ক্রোমওয়েলের বিপ্লব। ক্রোমওয়েল ইউরোপ ইংল্যান্ডের প্রথম যে রাজাকে একেবারে জবদি দিয়েছিল শাস্তি হিসেবে, জনগণের সরকার কায়েম করেছিল, যে এই লোকের নাম ছিল ক্রোমওয়েল। দুর্ভাগ্যবশত 20 বছর বেশি এই ক্রোমওয়েলের শাসন, রাজতন্ত্র বিরোধী শাসন চালু ছিল না, চালু থাকতে পারে নাই, ভেঙে গেছে। এরপর থেকে রাজতন্ত্র আসছে, আর ক্রোমওয়েলের বিপ্লব মার্কা, মানে এটাকে আমরা রিপাবলিক বলি। অর্থাৎ রিপাবলিকের উল্টা শব্দটা হলো রাজতন্ত্র। রাজতন্ত্র আরো ভেঙে বললে একদিকে জনগণের শাসন, আরেকদিকে রাজার শাসন, এই ছিল দ্বন্দ্বটা। কিন্তু ইংল্যান্ডের ট্র্যাডিশনও এরকম, পুরানটা সে আবার রেখে দেয়, ভেঙে চুরে আর কিছু তৈরি হয়েছে, আচ্ছা হোক, ওটা আবার পুরানটাও কিছু না রাখলে কেমনে চলবে, ঐতিহ্য আছে আমাদের, এইসব কথাবার্তা বলে থেকে গেছে। তো এইরকম পাল্টাপাল্টি চলতে চলতে আজ আধা খাসরা কিছু একটা করি। এইরকম করতে করতে আমি দ্রুত এই জায়গাটা বলে যাচ্ছি, বলে সুবিধা কম কথায় বলার জন্য। যেমন ধরেন, সবাইকে ভোট দিতে দিছিল না, ইনিশিয়ালি তো তা দেয়নি। শুনলে অবাক হবেন, সার্বজনীন ভোট, এই যে সার্বজনীন বলার দরকার কি, ভোটাধিকার আছে মানে জনগণের, এটা বললে তো হইতো না। সার্বজনীন বলতে হলে এই জন্য যে ভোটাধিকার চালু হলেও সবার ভোট দেওয়ার অধিকার ছিল না। দেখেন কাণ্ডটা, নাচতে নেমেও সে আবার খুবটা মারবে, একটা ঘুমটা একটা তার থাকতেই হবে। কি দিয়ে ভাগ করছিল, যাদের যাদের এত টাকা ট্যাক্স দেয় না বা আদৌ দেয় না, তারা তো বাদ, যারা দেয় তাদের ভিতরে যারা একটুকু ট্যাক্স দেয় তাদেরই কেবলমাত্র ভোটাধিকার থাকবে, এই বলে একটা আটকানো ছিল। মেয়েদের ভোট প্রশ্নই আসে না, মেয়েদের ভোট তো 1900 সালের আগে কোনো মেয়েদের ভোট নেই। উল্টা করে বললে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে 2 বিশ্বযুদ্ধে যে পরিমাণে পুরুষ হত্যা হয়েছে, নিহত হয়ে গেছে যুদ্ধে, ফলে ওয়ার্ক ফোর্সের মধ্যে শর্টেজ দেখা দেয়, লেবারের শর্টেজ, ওই তখন মেয়েদেরকে ওরা বাধ্য হয় নিয়ে আসতে। এটাই মূলত মেয়েদেরকে নিয়ে আসতে বাধ্য করা, এবং ওখান থেকে আসে ধাপে ধাপে প্রেশার ক্রিয়েট করা যে তাহলে মেয়েদের ভোট দিতে হবে। আমার সার কথা হচ্ছে যে ফাইনালি ভোটাধিকারটা, এই জন্য সার্বজনীন ভোটাধিকার, ভোটাধিকার আর সার্বজনীন ভোটাধিকার দুইটা শব্দের মধ্যে আকাশ পাতাল ফারাক। শুধু ভোটাধিকার মানে হলো ট্যাক্স দিয়ে ভোটাধিকার, যার যার একটা সার্টেন লেভেল করে দিয়েছে, ওই পর্যন্ত ট্যাক্স দেয় যারা, তাদের ভোটাধিকার আছে। তো দেখা গেছে সমাজে 20% হয়তো ওই ট্যাক্স দেয় না, ওই ট্যাক্স দেওয়ার মূলত রাখে না, যেটা করা হয়েছে এরকমই ছিল বেশিরভাগ সময়। পরবর্তীকালে ওই তখন দুটো জিনিস একসাথে আছে, মেয়েরা যখন ওয়ার্ক ফোর্সে শুরু করছে, দেন এইবার সর্বজনীন নাগরিক যে মাত্রই সবাইকে ভোটাধিকার দিতে হবে। এইটা চালু হয়েছে ইংল্যান্ডে 1932 সালে,
খেয়াল রাখেন তখন কিন্তু অলরেডি আমরা ব্রিটিশ শাসনে। আমাদের সৌভাগ্য যে আমরা যেই ব্রিটিশদের দেখা দেখি যেটা পাইছি, যেটা আমরা বুঝি না কি নাম দিব, বেকের মতো আমাদের মির্জা ফখরুলের মতো বলি গণতন্ত্র গণতন্ত্র। গণতন্ত্র বলে কোনো শব্দ না, অরিজিনাল শব্দটা হলো রিপাবলিক। কিনা রিপাবলিক হলে জনগণের শাসন, এই জনগণ বলে শব্দটা আসবে। এখন পাবলিক বলে একটা শব্দ আসবে ইংরেজিতে। এই জিনিসটা কোনো রাজার আমলে, যেখানে রাজা আছে সেখানে পাবলিক বলে ধারণা নেই। এটা বেশিরভাগ মানুষ বুঝে না। বারে বারে বলি আমি, সৌদি আরবে পাবলিক নাই কেন? সৌদি আরবে রাজার শাসন। রাজার শাসন, পাবলিক শব্দ থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, এগুলো হচ্ছে সিমটম। তাহলে পাবলিক শব্দ থাকবে, রাজনৈতিক দল থাকবে, এগুলো যখন থেকে শুরু হবে ওইটার থেকে রিপাবলিক। আগে যা ছিল সব হলো রাজতন্ত্র। রাজতন্ত্র হতে পারে, সম্রাটতন্ত্র হতে পারে, বাদশাহ হইতে পারে, আমিরাত হইতে পারে, নানান নাম দিতে পারে, কিন্তু এগুলো সবই ওই যে জনগণ শব্দটা নাই। জনগণের শাসন, ক্ষমতার উৎস কে? রাজাকে, এই শাসককে শাসক বানাইছে কে? নিজে হইছে মুরদে, নাকি জনগণ বানাইছে? এই যে জনগণ বানাইতে পারবে তখন, যখন জনগণ শব্দটা আছে, ধারণাটা আছে, তখনই এইটা রিপাবলিক হবে। এ ফাঁকে একটা কথা বলে রাখি, যেটা এখন ইলাবোরেট করব না। ব্যক্তি ধারণা, ব্যক্তি বোধের বিকাশ শব্দটা কোট আনকোট করে রেখে দেন, একসাথে কাজে লাগবে। ব্যক্তি বোধ, আপনার যখন আপনি বুঝছেন যে ব্যক্তির একটা সেন্স, আপনি যে ব্যক্তি, এই সেন্স আপনার ভিতরে আসতে হবে। এটা সবসময় ছিল না দুনিয়াতে। এবং ব্যক্তিবোধটা আসা মাত্র এটা সবাই জেনে গেছে, ব্যক্তিবোধের এরও বিকাশকাল লাগে নাই, শুরু থেকে এই ব্যক্তিবোধ এসে গেছে। ব্যাপারটা এরকম না, এরকম না। এই ব্যক্তিবোধটা বিকাশ হতে বোধহয় 100 বছরের, কয়েকশো বছর লাগছে। খুব শর্টকাটে বলতে গেলে ব্যক্তিবোধের শুরুটা ছিল আসলে এইটাই রেনেসা। এই রেনেসা নতুন শব্দটা ইউজ করলাম। ইতালিতে এখনকার বলছি, রেনেসার সময় ইতালি বলে কিছু ছিল না, রোম বলা হইতো। বিভিন্ন দেশের রাজধানীর নামেই নাম, দেশের নাম বলে কিছু ছিল না। সো রোমে রেনেসা শব্দটা চালু হয়। রেনেসা শব্দের অর্থ পুনর্জাগরণ। আগে ছিল এটা, ভুলে গেছিলাম আমরা, ওটা আবার ফিরে নিয়ে আসছি, আরো বড় করছি। এই হচ্ছে রেনেসা শব্দের সার কথা, পুনর্জাগরণ। সো রেনেসা আসা, রেনেসার আস্তে আস্তে এটা নিয়ে চর্চা হতে হতে এরও শেষের দিকে গেছে, প্রায় 100 বছর লাগছে, যেটাকে বলা হয় এনলাইটেনমেন্ট, অর্থাৎ আলোকিত আসা। বাংলা একেবারে খাস বাংলা করলে পরে, আক্ষরিক বাংলা করলে এনলাইটেনমেন্ট। এনলাইটমেন্ট আলোকিত হওয়া, মানে এই যে নিজে আলোকিত হওয়া মানেই হলো ব্যক্তির বিকাশ শুরু হচ্ছে। এনলাইটেনমেন্ট মানে রেনেসা থেকে শুরু হচ্ছে ব্যক্তিবোধের শুরুটা, এখান থেকে এটা এনলাইটেনমেন্ট পর্যন্ত যাচ্ছে। এনলাইটমেন্টের পরের ফেজটাই হলো পলিটিক্যালি, এই যে রিপাবলিক। ইংল্যান্ডের রিপাবলিক গুলো আসছে এই জন্য এর পরে। এমনও আছে এনলাইটমেন্টের শব্দটার যখন আবিষ্কার করে, চালু করে, সেটা আবার 1781 আশেপাশে। সেই হিসেবে কিন্তু ওই যে রিপাবলিক ধারণা আসছে, এরকম হলে বিপ্লব হয়েছে, কিন্তু খুঁটি কাটতে পারে নাই, খালি আসে আর ফিরে আবার রাজতন্ত্র চলে আসে। এগুলো দিয়ে চলতেছে ব্রিটিশরা। ইউরোপের মধ্যে সবচেয়ে অগ্রগামী দেশ ছিল ব্রিটিশরা। এই জন্য ব্রিটিশ কাহিনীটা বললে আপনি বাকিদের কি হয়েছে ওইটা বুঝতে পারবেন। ওরা ব্রিটিশদেরকে ফলো করেছে কম বেশি, এটা বলা যেতে পারে, যেহেতু সবচেয়ে অগ্রসর দেশ ছিল ব্রিটিশরা। এনিওয়ে, তাহলে ওদিকে একটা কথা বলে আসলাম, ব্যক্তির বিকাশ কি করে হয়েছে, ব্যক্তিবোধের বিকাশ। এই জন্য ব্যক্তিবোধটা শুরুতে একরকম ছিল না, ধাপে ধাপে ধাপে। এটা তো কত বদলাইছে, খালি একটা উদাহরণ দিয়ে দিই, মজা পাবেন শুনে। নবীর আমলে ব্যক্তিবোধ এসে গেছে। কোথায়? নবীর সমাজে। কেমনে বুঝলাম? প্রমাণ কি? প্রমাণ হলো নবী যে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ল বানাইছে মুসলমানদের জন্য,
ওই লটা কিসের, কেমন ধরনের ল? ওখানে ব্যক্তিকে সম্পত্তি আছে, ব্যক্তির সম্পত্তি বোধ আছে। এই যে ব্যক্তির সম্পত্তি বোধ আছে, এটাই হলো ব্যক্তিবোধের শুরু। রাজনৈতিক ব্যক্তিবোধ অনেক ডেভেলপড একটা ধারণা, বিকশিত ধারণা। শুরুর দিকের ব্যক্তির ধারণা হচ্ছে ব্যক্তির প্রপার্টি থাকতে হবে। এই জন্য দেখেন মুসলিম প্রপার্টি লটা ব্যক্তির প্রপার্টির ল। আসলে হ্যাঁ, শুনে মনে হলো ব্যক্তি তো আছে, তখন আছে, এখন আছে না। এর আগে তো গোত্রের প্রপার্টি, এই যে এর আগে ছিল গোত্রের প্রপার্টি, ব্যক্তি কোনো ব্যক্তির ধারণা ছিল property না। কোনো এই বুঝেন এইবার। তাহলে ব্যক্তিবোধটা আসতে হয়েছে এবং বিকশিত হইতে হইতে ফাইনালি এই যে এখন ব্যক্তি, ভোটার, নাগরিক, জনগণ, এইসব ধারণাগুলো তৈরি হচ্ছে ব্যক্তির উপরে দাঁড়িয়ে। সবচেয়ে বড় কথা, মানবিক মর্যাদা, মানুষের মর্যাদা বলে একটা টার্ম তৈরি হয়েছে। ইকুয়াল, কাউকে ছোট কাউকে বড় বানাইতে পারবেন না। রাজার আমলে কি আপনারা দেখেছেন নিশ্চয়ই, এখনো ইংল্যান্ডে যে রাজকীয় টাইটেল কাউকে দেওয়া হয়, যেমন স্যার, কাউকে স্যার আবেদ রাজা, ওই স্যার দেওয়ার সময় দেখেন কিভাবে দেয়, অনুষ্ঠানটা কিরকম। হাঁটু গেড়ে, এক হাঁটু গেড়ে মাটিতে বসতে হয়, রাজা মাথায় হাত চুয়াই দেয় বা কিছু একটা দেয়। এই যে আপনাকে হাঁটু গেড়ে বসাই দিল রাজার সামনে, এবার বুঝছেন সাবঅর্ডিনেশন কাকে বলে, অধীনস্থতা কাকে বলে। এই উপাধি পেয়ে তো আমরা খুব খুশি। এই উপাধি পেয়ে আমরা খুশি। আর যে বুঝে ব্যক্তিবোধটা কি জিনিস, সেটা লাত্থায় ফালাই দিবে, দরকার নেই আমার রাজকীয় কোনো টাইটেল। কারণ রাজা মানে সে আমাকে অধস্তন বানাবে, সে আর আমি দুটো ইকুয়াল মানুষ, এই যে আমাকে দেখবে না ইকুয়াল ভাবে। আপনি গেছেন একটা বড় স্যারের রুমে, অফিসেরই গেটে দারোয়ান আছে, এরপরও স্যার আসবো না, এখন না, সমাজ তো আছে, মুখেই কিছু বলো না, চলে যেতে হলো আপনাকে। ইউএনেরও তো অফিস আছে, যে কোনো ইউএন অফিসে যাবেন, কে বস কে কিচ্ছু এসে যায় না। স্যার ফ্রি, স্যারের কাছে গেলেন, আপনার প্রয়োজনটা বললেন, স্যার যদি বলে পরে আসো বা এরকম কিছু একটা, স্যার বলবে। ইকুয়াল আপনি, স্যার আর আপনি ইকুয়াল। স্যার মানে সে, ওর স্যার বলারও দরকার নাই তো। আর তার পদবিধরে বলতে পারেন মিস্টার প্রেসিডেন্ট অর মিস্টার অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারেন, এগুলোও বলার দরকার নেই, এগুলো ম্যাটার করে না। ইউএনের কালচারের ভিতরে মেরে ফেলা হচ্ছে। এমনিতেই আমেরিকা সবার আগে এটা মারছে, ইউরোপ পারে নাই। এদিক থেকে আমেরিকাকে ক্রেডিট দিতে হবে। ওখান থেকে এই যে মানুষের মর্যাদা কথাটা আসছে, নো সাবঅর্ডিনেশন। আপনি আমার শাসক, তাই বলে আপনার সাবঅর্ডিনেট, আমি অধীনস্থ আপনার, আমি কি প্রজা, এই জন্য অধীনস্থ আর প্রজা একই কথা। এই জন্য রাজার বেলায় প্রজা থাকে, যে নাগরিক সে শিশু প্রজা, সেখানে নিজেকে প্রজা বলে মান্য করবে। আপনি আমার এমপি তো কি হচ্ছে, আপনার কাছে হুজুর গজুর করতে হবে নাকি? আপনি আমার মতনই আর একটা মানুষ। ওই জন্য মানুষের মর্যাদা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ব্যক্তিবোধের বিকাশে একটা পর্যায়ে এই জিনিস, এই রিয়েলাইজেশনটা আসবে, দেন ওইটা রাষ্ট্রের মধ্যে লেখা রাখবেন, সোশ্যাল প্র্যাকটিসের ভিতর থেকে স্টাবলিশ করবেন। এই পার্টগুলা কমিউনিজমে নাই। অবাক লাগবে কারো কারো শুনে। ব্যক্তিবোধের বিকাশ হলো কেমনে? ব্যক্তির প্রপার্টি থেকে শুরু করেছেন নবী, আজ থেকে 1500 বছর আগে, বুঝতেই পারেন। কিন্তু তার মানে ব্যক্তিবোধের বিকাশটা হতে কিন্তু এমন সময় লেগেছে, 2-1 বছর এটা হবে না, 200 বছরেও এটা হবে না। ব্যক্তিবোধের শুরু আর শেষ দেখেন, পরিপূর্ণ বিকাশিত একটা। দেখেন এই যে ব্যক্তির ভোটাধিকার নাই, এখনো বাংলাদেশে ভোটাধিকার আছে ঠিকই, কিন্তু ভোট হয় না। আর একজন সিল মেরে দিয়ে গেছে আগের রাত্রে, এটা আবার চালু হয়েছে। কি ধরনের জোট চুরি যে এক ব্যক্তি নিয়ে হইতেছে। এখন এর ভিতরে আসেন আমাদের মূল প্রসঙ্গ যেটা, যে তাহলে বামপন্থা কে ডানপন্থা কে। তো যাই হোক, পার্লামেন্ট, এই যে জনগণের শাসন, জনপ্রতিনিধি থাকতে হবে, এগুলো শুরু হয়ে গেছিল ইউরোপের অনেক দেশে।
কিন্তু এগুলো ভাঙা গড়ার ভিতর দিয়ে আছে, কিন্তু স্টেবল হয় না। আর ওই যে বেসিস বলতেছে, সবাই ভোট দিতে পারবে না, পার্টিকুলার একটা যে ট্যাক্স দিতে পারে সেই হলো ভোটার। দেখা গেল 20% লোকও ভোটার না, কারণ ট্যাক্স দিতে পারেন না তারা। সো এইভাবে চালু হচ্ছে ভোট, এইভাবে চালু হচ্ছে একটা পার্লামেন্ট। এখন আসেন পার্লামেন্টের ভিতরে যারা যারা নিজেদেরকে একটু জনগণের পক্ষের লোক মনে করত, গরিব মানুষের পক্ষের লোক, ওদের পক্ষে দু একটা কথাবার্তা বলতো, এরা সংসদের ভিতরে বাম বাম দিকে বসতো। ওখান থেকে আসছে বামপন্থা শব্দটা। এটা কিন্তু কমিউনিজমের আগে এটা বামপন্থা ছিল। মানে যারা ঠিক বড় লোকদের পক্ষে কথা বলতেছে না, একটু গরিবের পক্ষে কথা বলে, ওদের স্বার্থের দিকটা নিয়ে কথা বলে বেশি, এরাই নিজেদেরকে বামপন্থা বলা হতো। এই জন্য যেহেতু তারা সংসদে স্পিকার মাঝখানে বসে আছে, মাঝখানে একটা রো আছে ফাঁকা হেঁটে চলে যাওয়ার জন্য, আর দুপাশে সিট আছে, তাহলে কে বাম দিকে বসে আর কে ডান দিকে বসে, ওই দিক থেকে একটা বামপন্থা ডামপন্থা শুরু হয়েছে। এটা শুরু হয়নি। পরবর্তীকালে কমিউনিজমের প্রভাব আসছে, কিন্তু খেয়াল রাখেন পার্লামেন্ট আর কমিউনিজম পরস্পরের বিরোধী। কার্ল মার্কস পার্লামেন্টে বসতে হইব, রিপাবলিক তার ধারণা কিনা সেটা বলছে না। কার্ল মার্কসের চিন্তার মধ্যে রিপাবলিক ধারণা নাই। মজার কথাটা হলো, খেয়াল করে দেখেন, ইউরোপে যখন রিপাবলিক ধারণা বিকশিত হচ্ছে, কার্ল মার্কসের ইংল্যান্ডে বসবাসের সময় ধরেন 1850-এর আশেপাশে, উনি মারা যাচ্ছেন 83 সালে, 1883। 1850-এর আশেপাশের সময় থেকে উনি কিন্তু ইংল্যান্ডে আছে, ইংল্যান্ড লাইব্রেরি, যেহেতু ওনাকে আবার ইয়ে থেকে বের করে দেওয়া হয়েছে, জার্মানি থেকে বের করে দেওয়া হয়েছে, জার্মান নাগরিক উনি। তো উনি বাকি জীবনটা লন্ডনের ওই লাইব্রেরিতেই কাটাই গেছে। আর খাওয়া পাওয়ার পয়সা তো এঙ্গেজ সবসময় জুটাই গেছে, ফলে এভাবে উনি শান্তি মতন জীবন কাটাই গেছে। শান্তি মতন বলা ভুল হবে, কষ্ট করে জীবন কাপন কাটাইছে। মানুষের টাকা পয়সা কত দূর আর চলা যায় না। যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক ছিলেন, ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়েছিলেন, কিন্তু এগুলো তো দিলে এই প্রচলিত চাকরি বাকরি ব্যবসা তো করেননি উনি কখনো। যেটা মূল কথা, তো উনি রিপাবলিক ধারণা গ্রহণ করে নাই। খেয়াল করে ইউরোপে যখন রিপাবলিক ধারণাটা পোক্ত হইতেছে, এটা ওনাকে ইম্প্যাক্ট করে নাই। খুবই ইন্টারেস্টিং ঘটনা এটা। যেখানে আমি বলতেছি যে ইংল্যান্ডেরই ভোটাধিকার আসছে, সার্বজনীন ভোটাধিকার আসছে 1923 সালে, কার্ল মার্কস মারা যাওয়ারও অন্তত 35-40 বছর পরে। ওনার রিপাবলিক ধারণার প্রতি কোনো আগ্রহ ছিল না, বলে কোথাও রিপাবলিক নিয়ে দুইটা কথা উনি লেখেন নাই ওনার সারা জীবনের কোনো লেখায়। কেন? এর কারণ হলো তার শ্রেণী ধারণাটা, এবং এখানে রাষ্ট্রের লিগ্যালিটি, ন্যায় অন্যায়। এই যেমন আরেকটা খুব ইম্পর্টেন্ট ধারণা বলছি আমি, কার্ল মার্কসের কাছে ন্যায়ের ধারণা নেই, জাস্টিস, বিচার করতে হবে, ওনাকে শাস্তি দিতে হবে, সোশ্যাল জাস্টিস থাকে না সবসময়, কাজী সিস্টেম যেটা, আমাদের কোর্ট সিস্টেম যেটা, এটা কিন্তু ব্রিটিশদের কোর্ট, কিন্তু এটা পাইছি আমরা ব্রিটিশদের কাছ থেকে। রোম সাম্রাজ্য ওখানে একটা বিচারের সিস্টেম ছিল, কিন্তু কার্ল মার্কসকে এগুলো কখনো আকর্ষণ করে নাই। তার কাছে মনে হচ্ছিল লোক দেখানো বলতেছে একটা, করতেছে তার একটা, হুইচ ইজ ট্রু আসলে, একেবারে তার আর্গুমেন্টটা ফেলনা না, কিন্তু এর ভিতরে আবার চেষ্টাও করে একটা বিচার ব্যবস্থা ঠিক রাখতে। কারণ আমি বারে বারে বলি আপনাদেরকে, মনে করা দেওয়ার চেষ্টা করি যে বিচার হচ্ছে কোনো সমাজের ফাউন্ডেশন। সমাজে যদি বিচার ব্যবস্থা না থাকতো, তাহলে সমাজ জিনিসটাই তৈরি হতো না। কেমন? এই জন্য প্রায় বলি, আপনি মনে করেন 1 কোটি টাকা কামাইছেন, কিন্তু কে কোন দিন এটা নিয়ে যায় তার তো ঠিক নেই, যেহেতু বিচার নেই। আর নিয়ে গেলে কেউ এটা বলবে এটা অন্যায় করছে লোকটা, এটা বলার লোক নেই। তাহলে কি করতে হবে? আমাকে 1 কোটি টাকা নিয়ে এটা রক্ষার জন্য, 1 কোটি টাকার সম্পত্তি রক্ষার জন্য, এবার আমাকেও হোল ফ্যামিলি ডন বৈঠক করতে হবে, ডাম্বল নাচাইতে হবে, গায়ের জড়ি দিয়েই তো। তাহলে গায়ের জড়ি হলো ন্যায়, কে কার টাকা নিয়ে গেছে এটা নেওয়া অন্যায় হয়েছে না, অন্যায় দিয়ে কিছু বিচার হবে না, ওটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে ওটা নির্ভর করছে আমার বল আছে কিনা। আমি যদি উনার উপর মারে
দমন করতে পারি ওনাকে, তাহলে আমি হলাম সঠিক। তাহলে ঠিক অঠিকের বিষয়টা ঠিক হবে যদি গায়ের বিচার জোর দিয়ে। ব্যবস্থা ও এর মানে হলো বিচার নাই ওখানে। বিচার নাই। বহু সমাজ, সব সমাজে দীর্ঘদিন এটা নাহলে ওটা, এটা নাহলে ওটা, আজ দুদিন এটা করে দেখি, হুম করার পরে বুঝছে যে না, সম্পত্তি আনা যায় ঠিকই, রক্ষা করা যায় না। তা রক্ষাই করা যায় না, তো এই সম্পত্তি জড়ো করে লাভটা কি? ভোগ করতে পারলাম না আপনি। হুম আর আমাকে যদি ফুল পেমেন্ট ডন বৈঠক করতে পারে, তাহলে দুদিন পরে কি হয়েছে, আবার মারামারিতে এই সম্পদ সব গেছে গা। হুম আবার ফিরে এসে কি করা যায়? এই জন্য এভাবে করতে 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 ফাইনালি মানুষ এগ্রি করছে, বুঝছে যে তুলনামূলকভাবে বেস্ট জিনিসটা হচ্ছে বিচার। অন্যায় করলে তাকে একটা শাস্তি দিতে হবে। এটা দিয়ে এতে সুবিধা হলো যে ওকে আবার ওই সমাজে ফিরিয়ে নেওয়া যায় শাস্তি দিয়ে। আর বিচার না থাকে তাহলে তো আপনি কাটবেন, কে কাকে কাটতে আলাইব, ওটা হলো ফয়সলা। তো ন্যায় অন্যায় বলে কোনো ধারণা নেই, গায়ের জোরে আছে। গায়ের জোরে যে জিতবে সে সঠিক। সো ন্যায় অন্যায় ধারণা তো নাই। নাই। সো এটা হলো শুরু থেকে। তাহলে সমাজ স্টেবল হইতে পারে একমাত্র বিচার ব্যবস্থা থাকলে। এই জন্য বলছি যে সমাজের বেসিস, যার উপরে দাঁড়িয়ে থাকে সমাজ, সেটা হচ্ছে এটা বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার ভিতরে এদিক ওদিক হইতে পারে, এরও একটা ডেভেলপমেন্ট, বিকাশ হতে পারে। শুরুতে এক ধরনের বিচার ছিল, এখন আরেক ধরনের বিচার। কাজের বিচার একরকম, এখন আরেক ধরনের বিচার। ফিলোসফিক্যাল বেসিসের কারণে বিচার ডিফারেন্ট হতে পারে, কিন্তু বিচার হতে হবে। ন্যায় অন্যায়দের বোধের ডিফারেন্স হতে পারে, কিন্তু বিচার হতে হবে। সো এই বেসিস হলে একমাত্র সমাজ স্টেবল হবে। কেন? নাইলে দুদিন পরে পরে আমি সম্পত্তি জমাবো, আর ওই যে আবার কেউ একজন মাইর দিয়ে আমার থেকে সম্পত্তি নিয়ে গেল, এখন ওর মায়ের প্রতিশোধ নিতে আমি এবার দণ্ডবৈঠা করতে লাগলো, ভেঙে গেল। পরে সমাজ যারা যারা সম্পত্তি অর্জন করেছিল সব গেছে হারায়, আবার শুরু করতে হবে জিরো থেকে। সেই জন্য ঘুরে ফিরে এগুলো নিয়ে বহু এক্সপেরিমেন্ট হয়েছে। হতে হতে ফাইনালি সবাই বুঝছে যে এটাকে আঁকড়ে ধরা ছাড়া আসলে কোনো পথ নাই। এ কাজে আরো আগে আসছে থিওলজি গুলা। এমন কোনো থিওলজি নাই যার ভিতরে ন্যায়ের ধারণা নাই, খেয়াল করে দেখেন। ফলে ওটা হেল্প করছে আপনাকে যে তাহলে ন্যায়ের ধারণা বলে একটা কিছু আছে, ন্যায় ভিত্তিতে এবারে তাহলে একটা বিচার ব্যবস্থা থাকতে হবে। এই যে এইবার তাহলে গায়ের জোরের ভিত্তিতে ঠিক বা ঠিক ঠিক হবে না, ন্যায় ভিত্তিতে ঠিক এই জায়গায় চলে আসছে মানুষ। এগুলো সব আগে আগে ঠিক হয়েছে, রাজার আমলেই হয়ে গেছে এগুলা। এরপরে রাজার আমলে আসার পরে রাজাকে ক্ষমতা দিচ্ছে কি, রাজা কেন আমার শাসক, আমি না কেন? ফলে আবার ব্যক্তিবোধের বিকাশ শুরু হয়েছে। এই যে প্রথম দিকের কথা, কেন কথাটা আসলো এখানে, কার্ল মার্কস বলতেছে এই তোমরা বিচার বিচার যা করো না এটা দেখাই না, আসল জিনিস হলো শ্রেণী, বুঝছ? আমার শ্রেণীর লোক হলে আমি বলবো ঠিক আছে বিচার, তাহলে পুরা জিনিসটাই হলো আসলে শ্রেণী। ওইসব রিপাবলিক টিপাবলিক কিছু না, জনগণ ফনগণ বুঝি না আমি। যে আমার শ্রেণীর লোক সে সঠিক, তাহলে কি হবে? তাহলে যে যখন ক্ষমতায় বসে, যে শ্রেণী, যে যখন না, যে শ্রেণী যখন ক্ষমতায় থাকে সেই শ্রেণী তখন তার এক নাট্যান্তর কায়েম করে না। কার্ল মার্কস এক নাট্যান্তর দিয়ে শ্রেণী ব্যাখ্যা করে নাই, ক্ষমতাটা ব্যাখ্যা করে নাই, এটা লেনিনের এডিশনাল। কার্ল মার্কসের আর্গুমেন্টটা ছিল শ্রেণী হলো সমাজের সব জিনিসের চালক চালক। তো যে শ্রেণী ক্ষমতা আছে সে তো তার পক্ষের বিচার করবে, তার পক্ষের লোকেদের যায় এরকম ভাবে বিচার করবে। এই হচ্ছে মার্কস রিপাবলিকের কথাটার আর একটা সেকেন্ড ব্যাখ্যা করতেছে শ্রেণী দিয়া কার্ল মার্কস। এই জন্য সে উনি রিপাবলিক শব্দটা নেন নাই। ওনার কাছে বিচারটা হচ্ছে শ্রেণীর বিচার, এবং স্বভাবতে আমার শ্রেণীর লোক করছে কাজে এটা ঠিক, গরিব মানুষের পক্ষে হয়েছে তাহলে এটা ঠিক, গরিব মানুষ বলবে ঠিক, আর বড় লোককে বললে এটা বেঠিক, এবং দুজনের পক্ষে দাবড়ানোর সম্পর্ক, একজন আরেকজনকে দাবড়ায় রাখবে। এটা হচ্ছে কার্ল মার্কসের আর্গুমেন্ট। কাজেই এখন আসেন মারাত্মক একটা কথা বলবো, কাজেই শ্রেণীর লড়াইয়ে যে যখন ক্ষমতা আসে সে তখন অপর শ্রেণীকে মাইরিয়া ধরে গুণ খুম অপহরণ লুটপাট সবকিছু করবে এবং সবকিছু জায়েজ। এর হচ্ছে মার্কসের আর্গুমেন্ট। তো যেখানে শ্রেণী বোধের উপরে, এই কথা খেয়াল রাখেন,
শ্রেণীবোধটা এই জন্য ব্যক্তিবোধকে নাকচ করতেছে। হুম আমি কিন্তু উল্টো দিকে আপনাদেরকে ব্যক্তিবোধের একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছিলাম। কোথায় 1400-1500 বছর আগে নবীর আমলের কথা বলতেছি, ব্যক্তি প্রপার্টির সেন্স কখন আসতেছে তা বলছি, প্রমাণ দেখাই বলতেছি। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি প্রায়ই বলি, নবীর শেষের দিকে বিদায় হজের ভাষণ যেটা লিখে গেছে ওটা মনোযোগ দিয়ে পড়বেন। ওখানে পরিষ্কার যে নবী ব্যক্তিবোধের পক্ষে অবস্থান নিয়ে ফেলেছে। পরিষ্কার বলতেছে যে বাপের অপরাধ, ছেলের কোনো দায় নাই। দেখেন এবার কি দাঁড়ালো, মারা তো একটা কথা হলে বুঝছে ব্যক্তিবোধ যে কত ডেভেলপ করে গেছে এবার বুঝতে পারতেছে। এই যে বাপ টাকা চুরি করছে, ছেলের উপর বর্তাবে কিনা নির্ভর করছে ছেলে যদি ওই বাপের সম্পত্তির উত্তরাধিকার ভোগ করে, তাহলে ছেলেকে ওর দায়িত্ব নিতে হবে। তো সহজ, আপনার কোম্পানি আগে চুরি করছে, আগে টাকা দেয় নাই আমার, তা আপনি এখন ওই কোম্পানির মালিক, ওই আপনাকে টাকা দিতে হবে ওই অর্থে। কিন্তু অ্যাজ সাচ আমার বাবা কাছ থেকে টাকা নিয়েছিল, সেই টাকা না আমি দিব কেন? আমার বাবা একটা অপরাধ করছিল, ওই অপরাধকে আমার শাস্তি দেবা না, এটা হবে না। এটা হচ্ছে নবীর বক্তব্য ছিল এরকম। তার মানে ব্যক্তিবোধ ওই পর্যায়ে বিকশিত হয়ে গেছে, ধরে নিতে হবে আমাদেরকে। এটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি ব্যক্তিবোধ কত পুরনো। আর তারও পুরনো হলো আসলে গোত্র সেন্স, গোত্রবোধ, গোত্র প্রপার্টি। গোত্র প্রপার্টির আমলে, গোত্র সম্পত্তির আমলে ব্যক্তি সম্পত্তি নাই, ছিল না। এটা এরও আগে। তার মানে কত পুরনো একটা ধারণা পেতে পারেন আরব দেশের নবীর আমলের কথা চিন্তা করলে। কোরেশ বংশ, এই যে গোত্র, আমরা জিনিসটাকে বংশ দিয়ে বুঝি, আসলে এটা গোত্রবাদ। গোত্র। তাহলে একটা ধারণা পাচ্ছেন গোত্রবোধ জিনিসটা কেমন ছিল। ওর সঙ্গে কম্পেয়ার করেন তাহলে ব্যক্তিবোধ জিনিসটা বুঝবেন। এবার মার্কসের হাতে এসে ব্যক্তিবোধ চলে যাচ্ছে, মার্কসের কাছে শ্রেণীবোধটা ইম্পর্টেন্ট। এই কথাগুলো খুব 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 সূক্ষ্মভাবে বুঝে রাখবেন, তাহলে বহু জিনিসের চিন্তা পরিষ্কার হবে আপনার কাছে, ঝগড়া লাগবে না। সেই জন্য মার্কস রিপাবলিক শব্দ নিয়ে কিছু লেখে নাই। এখন আসেন ডানপন্থা বামপন্থা। ডানপন্থা বামপন্থা মানে পার্লামেন্ট, মানে শুরু হচ্ছে কিন্তু ব্যক্তিবোধ থেকে, ব্যক্তিবোধের পার্লামেন্ট থেকে, যখন রাজতন্ত্র কোথাও কোথাও ভেঙে গেছে। এবার ক্লিয়ার? তাহলে বামপন্থীদের সাথে এই যে কার্ল মার্কসদের অনুসারীরাও তো তখন ক্ষমতা পায় নাই, তো তাদেরও দু একটা লোক এমপি হয়ে গেছে, আর ওরাও গিয়ে বসা শুরু করছিল বাম দিকে, জনগণের পক্ষে কথা বলে, শ্রেণীর কথা বলে। এখান থেকে বামপন্থী আর কমিউনিস্ট শব্দটা একাকার হয়ে গেছে, যদিও শব্দ দুটো একেবারেই কোনো সম্পর্ক নাই। বামপন্থী ইজ এ ভেরি লুজ টার্ম, হালকা শব্দ, তুলনায় কাউকে যদি কেউ কমিউনিস্ট বলে বা সে যদি নিজেকে দাবি করে আমি কমিউনিস্ট, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে দুটো সমর্থক পায়, কিন্তু অরিজিনালি দুটো শব্দ এক ধরনের শব্দ না। কেন? মূল ধারণা হলো কমিউনিস্ট বলতেছে আমি তো শ্রেণী বিশ্বাস করি, আমি তো রিপাবলিক বিশ্বাস করি না। এইটা আমার ধারণা বাংলাদেশের 100% কমিউনিস্ট জানে না। এ কিন্তু না জানে আবার বল শ্রমিক শ্রেণীর অধিকার, অধিকার কি কয় জানে হইতেছে। অধিকার মানে হলো ব্যক্তির অধিকার, ব্যক্তি নাগরিকের অধিকার। এই দেখেন পুরো আলাদা চ্যানেল, এটা এই চ্যানেলটাই আলাদা। মার্কসের কাছে অধিকার বলে কোনো ধারণা নেই। শ্রেণী শাসন, আমার শ্রেণী ক্ষমতায় আছে, এখন আমি রুস্তমি করবো, তোরে মারবো, কাটবো, জবাব দেবো, অপহরণ করে নিয়ে আসবো থেকে, সবকিছু করতে পারবো, সব জায়েজ। এইটাকেই পরে আরো সুন্দর করে পরিষ্কার করে বলে দিচ্ছে আমাদের লেনিন সাহেব। 1905 সালের দিককার লেখার মধ্যে পাইবেন এটা, শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র। উনি একেবারে ওপেনলি বলতেছেন শ্রমিক শ্রেণী একনায়কতন্ত্র কায়েমেই কমিউনিস্টের লক্ষ্য। উনি কার্ল মার্কসের মতো অত রেখে রেখেও বলতে রাজি না। তার মানে উনি আরো স্পষ্ট যে নো রিপাবলিক, নো ব্যক্তিবোধ, অনলি শ্রেণীবোধ। মজার কথা হচ্ছে এবার এই লেনিন আবার আরেক সমস্যা দেখা দিল। লেনিন বহুবার বিপ্লব করতে ফেল করেছে অথবা বুঝে উঠতে পারতেছে না, তখন তার কি করা উচিত। লেনিন মানে তাকে তো জারের রাষ্ট্রের, জারের রাশিয়ার বসে তো চিন্তা করতে হচ্ছে, সে তো ওখানকার বাসিন্দা। এখন জার চলে যাবে, উচ্ছেদ হয়ে যাবে,
যেটা সব দেশেই হয়, যার অসুবিধাটা বা সুবিধা হলো যার কিন্তু সম্রাট, সাধারণ রাজা না। মানে রাজা সম্রাটের মধ্যে ফারাকের বড় ফারাকটা হলো যে অনেক বড় রাজ্য শাসন করে এবং এত বড় এবং এত পাশে রাজ্য দখল করে নিচ্ছে সে, এই জন্য এটা সম্রাট। এখন সম্রাটের পতন বহু বিরাট পতন হবে। এর ইস্ট এশিয়ার সবচেয়ে বড় সম্রাট ছিল সে, ইস্ট ইউরোপের। যার সাম্রাজ্যের পতন যেটা হয়েছে প্রথম রিমার্কেবল পতন, মাঝে ভাঙাগুড়া অনেক হতে পারে, সেটা হচ্ছে সেইটাই হলো 1905 সালের বিপ্লব। তো বিপ্লব হলে কি হবে? রাজা চলে গেলে তাহলে এবার রিপাবলিক আসবে। তো রিপাবলিক টাইপের কিছু একটা হয়েছে। এখন লেনিন বসে বসে চিন্তা করছে আমার এখন কি করা উচিত, আমি তো কমিউনিস্টদের সৈনিক, তো এটা তো কমিউনিস্ট বিপ্লব না। বিপ্লবের স্তর স্তর বলতেছে গণতান্ত্রিক, কমিউনিস্ট গণতান্ত্রিক শব্দটা ইউজ করতেছে, কিন্তু যেটা আবার তারা বিশ্বাস করে না, যেটা তার রাজনীতি না। কন্ট্রাডিকশনটা খেয়াল করে দেখেন। তাহলে এটা যদি গণতান্ত্রিক বিপ্লবের স্তর হয়, তাহলে তো আমি শ্রমিক শ্রেণীর লোক, আমার বিপ্লবের স্তর না। তাহলে এখন আমি কি করবো? আইসক্রিম খাবো, ললিপপ চুষবো বাসায় বসে থেকে? এই হচ্ছে প্রশ্নটা। এর উত্তর কোথাও লেখা ছিল না, কারণ এগুলোর উত্তর কার্ল মার্কস লিখে যাওয়ার সময় পায়নি, আর তার আমলে এরকম কোথাও কিছু দেখে নাই সে। ফলে পুরনো কোনো অভিজ্ঞতা নেই, কেউ লেখে নেই। এই জন্য লেনিন কথাটাকে বলতেন, কনফিউশন ছিল। এখন এই সময়কালটা উনি ব্যাখ্যা করবেন কি করে? যেমন এরপরে যে আমাদের বুর্জোয়া ভাষায় যে গণতান্ত্রিক বিপ্লব হয়েছে, রিপাবলিক হয়ে গেছে, এর একটা বড় কালপর্ব হয়েছে 12 সাল পর্যন্ত, 1905 থেকে 1912। 12 সালে আবার আরেকবার চেষ্টা হয়েছে, ঠিক যেমন আমাদের বাংলাদেশে এখন 71 সালের বিপ্লব টিপ্লব হোয়াট এভার বলেন না কেন, এরপরে মাঝখানে এরশাদের বিপ্লব, অমুক বিপ্লব, তমুকগুলা, 90-এর বিপ্লব, অনেক কিছু বলছি আমরা, কিন্তু এই প্রথম একটা বড় বিপ্লব হয়েছে। ফলে এই বিপ্লবকে আর ওই ইয়ের আগেকার যা কিছু 72 সালে হচ্ছে তার সঙ্গে একটা কন্ট্রাডিকশন লাগবে, একে নতুন করে ব্যাখ্যা করতে হবে। এবং এটাও সম্ভব গত বছরের আগস্টে যে বিপ্লব হচ্ছে, আগামী 6 মাসের মধ্যে এর চেয়ে বড় একটা বিপ্লব হইতে পারে, 6 বছর পরেও এর চেয়ে বড় একটা বিপ্লব হইতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো রিকারিংলি একবার করে ঘটে, আরেকটু বিকশিত হয়ে ওঠে। বিপ্লব একবারই হয় না, সব দেশের এক্সপিরিয়েন্স তাই বলে। কখনো কখনো 6 মাসের মধ্যে আরেকটা বিপ্লব হয়েছে, আগের চেয়ে বড়, আরো রেডিক্যাল। লেনিনের দেশে দেখেন 5 সাল গেল, 1905, 1912 গেল, 1912-তে শুরু হওয়ার পরে এবার 1917, 1917 এসেও ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে, বুর্জোয়া বিপ্লব। লেনিন জানে না একই প্রবলেম, কি করতে হবে জানি না, বসে আছে। দল ভাগ হয়ে গেছে, মেনশেভিক যাদেরকে বলি, চরম বিরোধী দলের পার্টি বসে থাকতে হবে আমাদেরকে, এই তত্ত্ব দিচ্ছে ওরা, এই জন্য মেনশেভিক। লেনিন মানে নেই কথা। পরে আমাদের অনেকের নাম জানেন, যা টটস্কি লেনিনের দল করতেন না, টটস্কি আলাদা দল ছিল, বাট কমিউনিস্ট পার্টি। টটস্কি এসে লেনিনকে বুঝাইতেছে যে ভাই সাহেব দেখছেন, ক্ষমতা কিন্তু আমাদের পায়ে গোড়ায় লটপট করতে আসছে, কিন্তু আমরা উঠাই নিতে আসছি না, বুঝতেছে না জিনিসটা, ক্ষমতা কি, কেমনে নিতে হয় ক্ষমতা, তাই তো জানি না। এই টটস্কির পরামর্শে লেনিন হুঁশ আসে যে আসলে তো তাই। এই পরামর্শ দিয়ে এইবার তার পার্টি তত্ত্ব বদল করতে হয়। এই বদলের নামই হলো এপ্রিল থিসিস। কমিউনিস্ট বইয়ে পাইবেন, এপ্রিল থিসিস বলে চ্যাপ্টারটা পড়বেন। এটাই 1917 সালের এপ্রিল, লেনিন যখন তত্ত্ব বদলাইছে, এই তত্ত্ব অনুযায়ী যে বিপ্লবটা করছে ওটা হচ্ছে অক্টোবরে। তাহলে এখন আসেন ফেব্রুয়ারি থেকে অক্টোবর, কয় মাসের মধ্যে কয় মাস? এই জন্য বলতেছে 6 মাসের মধ্যে আর একটা বিপ্লব হতে পারে, রেডিক্যাল বিপ্লব হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে রিপাবলিক ব্যাখ্যা করা না, শ্রেণীর বিপ্লবী কি করে হইতে আছে এইটা দেখানো আপনাদেরকে। আর শ্রেণীর বিপ্লব আর রিপাবলিক বিপ্লবের বেসিক ফারাক বলে দিচ্ছি কিন্তু আপনাদেরকে। তাহলে এর সাথে এখন বামপন্থা ডানপন্থা কেমনে আসবে? তাহলে এইবার যাকে ডানপন্থা বলতেছেন বাংলাদেশে খুব চালু, যেটা কমিউনিস্ট না ওটা হলো ডানপন্থী, তারা তুচ্ছ, ওরা খারাপ লোক, অনেকটা এরকম এথিক্যাল ভাষ্য। এই ভাষ্যগুলো এথিক্যাল, এথিক্স দিয়ে ব্যাখ্যা করা। পলিটিক্স আর এথিক্স এক না, 1 নম্বর। আর 2 হলো
পলিটিক্সেরও এথিক্স আছে। এথিক্স মূলত সবসময় থিওলজির এথিক্স থাকে, অর্থাৎ সাধারণভাবে বললে এথিক্স মানেই এথিক্সের পিছনে একটা ইডিওলজি থাকে। বেসড অন দ্যাট ইডিওলজি এথিক্স এক এক রকম হয়, বাট সাধারণভাবে এগুলো হলো এথিক্স মানে নীতিগত কথা, নীতিগত পজিশন। এথিক্সের সার কথা এরকম বলতে পারেন, এরকম মানে করতে পারে না। নীতিগত দিকটা কি হবে, যেটা ভায়োলেট করা উচিত না, আইডিয়ালি এটা কি হওয়া উচিত সেই অর্থে বলা হয়। কিন্তু এটা আইডিয়াল, আবার এটা হচ্ছে এর অসুবিধা। মানে আইডিয়াল মানে এটা রিয়েল না, বলছে বটে, করা যাবে কিনা বাস্তবে সে জানে না, করে দেখানো হয় নাই, বা করে দেখা এক্সপিরিয়েন্স দিয়ে কথাটা বলে নাই। তত্ত্বগত আদর্শ হিসাবে, আদর্শ মানে তত্ত্বগত জিনিস, ব্যবহারিক জায়গা থেকে আসবে না। এথিক্স জিনিসটাই তাই। আর এগুলো এক নম্বর কথা। 2 নম্বর হলো এথিক্স ডিপেন্ড করে ইডিওলজির উপর। ইডিওলজি যদি থিওলজি হয় তাহলে থিওলজিক্যাল এথিক্স আছে, পলিটিক্স যদি হয় তাহলে পলিটিক্যাল এথিক্স আছে। এবার ক্লিয়ার হচ্ছে? আবার এথিক্স গুলোর ভিতরে কমন মিল অনেক কিছু দেখা যায়, আবার কিছু কিছু জায়গায় মেজর তখন দেখা যাবে। যেমন পলিটিক্যাল এথিক্স কখনো থিওলজিক্যাল এথিক্সের মতন না। পাপ, এই যে থিওলজিক্যাল এথিক্স হলো পাপ পুণ্য, পলিটিক্সের পাপ পুণ্য কোনো হিসেবই নেই, প্র্যাকটিক্যালি আসতে হবে। হ্যাঁ, খারাপ জিনিসটা, কিন্তু খারাপ ভালোর দিকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ক্ষমতা দখলটা বেশি জরুরি। এই দেখেন, এটা পলিটিক্যাল এথিক্স হয়ে গেল। এই জন্য পলিটিক্স এথিক্সটার চেয়ে খোদ পলিটিক্সটা বেশি ইম্পর্টেন্ট। হচ্ছে পলিটিক্যাল এথিক্সের বৈশিষ্ট্য। আর থিওলজিক্যাল এথিক্স হলো পাপ পুণ্য, না না, তোমার তো বেচতে যাওয়া যাবে না, ওটা ওই জায়গা থেকে ব্যাখ্যা করছে। পলিটিক্যাল এথিক্স বলছেন না, বেচতে টেস্ট থাকলে তো ধারণাই নাই এখানে, আর থাকলে ওটা তো পরের ব্যাপার, ইমিডিয়েট নগদ লাভের কথা বলো, ক্ষমতায় যেতে পারবো, ওটাতে বিচার করবে সে। হ্যাঁ বুঝি এটা এথিক্যালি খারাপ হচ্ছে, বাট ওই বিচারটা সেকেন্ডারি রাখো। প্রাইমারি বিচার হলো ক্ষমতায় যেতে পারবো, ওই দিক থেকে বিচার করো। এই জন্য পলিটিক্সের এথিক্সটা হলো সেকেন্ডারি হয়ে যায় অনেক জায়গায়। প্রাইমারি হয়ে যায় নগদ লাভালাভটা এখন কি হবে, ক্ষমতা যেতে পারবো, পারবো না, এই ধরনের আলাপ চলে আসবে। সো পলিটিক্যাল বিচার দিয়ে এথিক্সটাকে সেকেন্ডারি বানা ফেলা হবে। ক্লিয়ার? কিন্তু থিওলজিতে হলে, থিওলজিতে ভাই এটা এক্সট্রিম, এটা পাপ বলছে তো এটা করাই যাবে একেবারে। কেন বেচতে যাওয়া যাবে না, আমি তো পাপ করে ফেলেছি। তো এই জন্য এথিক্স মানে পাপ বোধের দিয়ে বিচার করা। পলিটিক্সের এথিক্স তা বলবে না। এই জন্য এথিক্স, সবাই এথিক্স বলতেছে, কিন্তু এথিক্সের বেসিস হচ্ছে ইডিওলজিটা কি, এইটা মনে রাখতে হবে। আর কোনো কোনো এথিক্সকে বা কোনো ইডিওলজিকে দুচ্ছাই করার, নিচা দেখানোর দরকার নেই। খালি বললেই হলো যে খালি যে এই এথিক্সটা কিন্তু থিওলজিক্যাল এথিক্স, দ্যাটস অল। থিওলজিক্যাল এথিক্স বলে এখন ওর লাথাই দিতে হবে, ওর এখন উপায় ফেলাই দিতে হবে, ওর সম্পর্কে 10টা খারাপ কথা বলতে হবে, দরকার কি রে ভাই? ওকে ওর জায়গায় রাখেন না কেন? আপনি পলিটিক্স করবেন তো করেন, পলিটিক্সের আউট করেন, দুটাকে মাথায় মারা দিতেছেন, দরকারটা কি আপনার? এটা গুড়াই দিতেছেন না, আরে বেশ, আর বুঝেন না, এটা ফালতু কথাবার্তা ধর্মের নামে নিয়েছে। আচ্ছা, দরকার আছে? এটা দরকার নেই। আপনি পলিটিক্স করেন, পলিটিক্স করতে থাকেন, এটার বিরোধ বাধা দিতেছেন কেন আপনি খামোখা? এই যে বিরোধ বাধাচ্ছে, যখন আপনি কমিউনিস্টরা আননেসেসারি ধর্মের সাথে বিরোধ করতে গেছে, তারা এইসব কাণ্ডগুলা করছে। আর আমাদের এদিকে যারা জমিদারেরা মুসলমান কোপাইতে গেছে, কারণ ওদের ধারণা মুসলমানরাই ওর জমিদারি কাটিয়ে নিয়েছে। এই জন্য মুসলমান বিরোধিতার কারণে ওরা এথিক্স শুনলেই ঝাঁপায় পড়ে, হ্যাঁ এই যে দেখছে না মুসলমান আইছে। তো ও তো মূলত সম্পত্তি হারাইছে, সেই জন্য জমিদারি হারাইছে, এই জন্য এত রাগ। আর ও বুঝছে যে কমিউনিস্টের নাম দিয়ে এটা কাজটা চালাই দিব আমি, এই জন্য জমিদাররা সবচেয়ে সহজে কমিউনিস্ট হয়েছে। ওকে, আমরা আবার মূল জায়গায় ফিরে আসি। তাহলে ডানপন্থী বামপন্থী ছিল আমাদের মূল বুঝবার বিষয়। তাহলে এটা এ কালে ব্যবহার করা উচিত, ব্যবহার করা উচিতই না, এটা কোনো অর্থ হয় না। আর প্রথম কথা হলো যে কমিউনিজম আর বামপন্থী আর ডানপন্থী এক কথা না। বামপন্থী শুরুতে ছিল, কমিউনিস্ট যখন হয়েছে, কিন্তু ওর পক্ষে তো পার্লামেন্টে যাওয়া উচিত না, কৌশলগত কারণে গেছে। যে বামপন্থী বাম দিকে বসছে, ফলে ওই অর্থে বামপন্থী ধারণা সেও ব্যাখ্যা করা শুরু করছে, কোনটা প্রো পিপুল কোনটা প্রো নয়, ওই অর্থে ডানপন্থী বামপন্থী ভাগ হয়েছে। তাহলে মূল কথাগুলো হচ্ছে এইগুলো। আর এ কাটে শর্টকাটে
আমরা যেখানে একেবারে মানে যেটাকে বলে ব্রাহ্মণ, হুম খুব ধর্ম মেনে চলা, এটা হচ্ছে কমিউনিজম। আর সাধারণ মানুষটা হচ্ছে বামপন্থী, ডানপন্থী। এই যেন ভাই অনেকটা এরকম আর কি। তো ঠিক আছে, তুই বামপন্থা থাক, তুই প্রগতিশীল হ, অসুবিধা নেই। এটা তো ধাপ, তুই বামপন্থ হবি, তুই প্রগতিশীল হবি, হয়ে আস্তে আস্তে কমিউনিস্ট হয়ে যাবি। এরকম যেন একটা ভাব, যে আমাকে সবাইকে যদি আমি আগে চাপাই দিই যে তোমাকে প্রগতিশীল হইতে হবে, তোমাকে বামপন্থী হইতে হবে, এটা হবে, সহজে হবে। কিন্তু শুরুতে যদি বলে তুই কমিউনিস্ট হইতে হবে, সে হইতে চাইবে না। হুম কি হইলে হবে তাও সে জানে না, হইলে কি লাভ তাও জানে না। এই যে মেলা ক্যাচাল আছে, এই জন্য এগুলো একটা শর্ট ফর্ম হলো বামপন্থা, প্রগতিবাদ, এগুলো হচ্ছে তার স্টাইল। বাট আমি পরিষ্কার করে দিচ্ছি, অরিজিনাল পার্লামেন্ট থেকে যে বামপন্থী চালু হচ্ছে, ওই বামপন্থার সাথে কমিউনিজমের বা কার্ল মার্কসের, খোদ কার্ল মার্কসের কোনো সম্পর্ক নেই। কারণ কার্ল মার্কস রিপাবলিকের লোক না। রিপাবলিকের লোক না হলে পার্লামেন্টের দরকার কি, জনগণ ভোট এইসবের দরকার কি? এই জন্য কার্ল মার্কসের লেখা ইভেন পাবলিক ধারণাও দেখবেন খুবই কম ব্যবহার আছে। বলা হয় কিসের পাবলিক, কোন শ্রেণীর পাবলিক, ওটা উল্লেখ করেন, শুধু পাবলিক বলবেন না। এই যে অতিরিক্ত শ্রেণীবোধ, এখান থেকে বুঝবেন এইটি আলটিমেটলি কি হবে, হাসিনার এই বুদ্ধিটাকে নিয়েই হাসিনা যদি গুণ খুম করছে, সে ইউজ করতেছে কার্ল মার্কসের বা কমিউনিস্টদের এই শ্রেণীবোধটা, সে ওখানে একটা কায়দা করে শ্রেণী বানাই দিছে। আমি এলাম গিয়ে মুক্তিযোদ্ধার শ্রেণী, 71-এ আমরা ক্ষমতা আসছি, সো আমরা তো মুক্তিযুদ্ধের শ্রেণী বিরোধী যারা, এটা তো রাজাকার, এই বলে রাজাকার বলে ট্যাগ দিল, কিন্তু ট্যাগ দেওয়ার পর এইবার কোপানো শুরু করলো। কাজে রাজাকার যাকে ট্যাগ দেওয়া হয়েছে তাকে গুণ খুব অপমান, উপরে ভলা দেওয়া, সম্পত্তি কেন, সব যায়। সো কার্ল মার্কসের শ্রেণী ধারণাটা তারা এখানে ব্যবহার করেছে, এবং তারা যেন এটা ব্যবহার করতে পারে এই জন্য মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির মঞ্জুর হাসান খান টাইপের যতগুলা বামপন্থী আছে সবাই মিলে শাহবাগে গেছে চেতনা যুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই যে দেখেন শব্দগুলা এই সময় কেন চালু হলো, এরা কখন শোনেন নাই আপনি, এই সময় শুনলেন কেন আপনি? যাতে গুণ খুম, অপহরণ, মার্কসের শ্রেণী ধারণা অনুসারে এই আড়ালে থেকে কাজটা করতে পারে, এটি হচ্ছে শাহবাগ। সো শাহবাগ অন্য অর্থে যদি বলি আমরা, শাহবাগের সাথে রিপাবলিকের কোনো সম্পর্ক নেই। কেন? শাহবাগ বল প্রয়োগে ক্ষমতা করুক, অসুবিধা নাই, কিন্তু এটা বিচার ভিত্তিক না, ক্লাস ভিত্তিক। শাহবাগের এই হচ্ছে মূল বৈশিষ্ট্য। কিন্তু ফাঁসি 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 পাইতে বলে রাস্তার লোকে বললেই ফাঁসি হয়ে যাবে, এটা তো বিচার ব্যবস্থা হলো না। দেখতে পাচ্ছেন? তাহলে ফাঁসি 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 বলে ফাঁসি দিতে চাইছে, এটা মব টেন্ডেন্সি না। এই টেন্ডেন্সিটা হলো অবিচার, বিচার বিচার বিশ্বাস করে না, শ্রেণীতে বিশ্বাস করে যারা, এটা হচ্ছে সেই ধারণা। আমরা ভুল করে মনে করি যে এটা বোধহয় বিচার পছন্দ করে না, নো, এটা ক্লাস বেস করে, ক্লাসের সুবিধা নিয়ে, ক্লাস ব্যাখ্যার উপরে দাঁড়ায় চালায় দিচ্ছে। যে আমরা বলি না এটা মিথ্যা কথা, বলছে চালায় দেন, এটা হচ্ছে ওই রকম। ও জানে যেটা শ্রেণীর ব্যাখ্যা, এর সাথে রিপাবলিক ধারণা চলে না, তবুও বলতেছে চালায় দেন, যে আমরা মুক্তিযুদ্ধ শ্রেণীর চেতনা। এই জন্য চেতনা কথাটা কেন এতবার আসলো এই সময়টা, 12-13 সালে এই চেতনাটা এত আসলো, এই জন্যই চেতনার কথা তুলে, ক্লাসের কথা তুলে সে এই শ্রেণীকে কোপায় ফেলবে, এবং কোপায় কাটাটাকে জায়েজ বলে প্রমাণ করবে, সমাজে চালু রাখবে। তাহলে এই পর্যন্ত গেল, লাস্টে এখন বাকি থাকলো একটাই। তাহলে অরিজিনালি এটা দেখলো আমাদের দিকে ধারণা, আমেরিকার যে আরেকটা স্ট্রং ধারণা রিপাবলিক আর লিবারেল, এর অর্থ কি? লিবারেল সম্পর্কে আমার লেখা আছে, লেখাটা খুব মনোযোগ দিয়ে পড়বেন আপনারা দয়া করে। লিবারেল কথাটা, মূল কথাটা মনে রাখেন। লিবারেল মানে যে উদার আর কি, বাংলা যেটা উদার বলি, উদার শাসক না আপনি আপনি রক্ষণশীল শাসক? রক্ষণশীল শাসক। ওকে, উদার শাসক সেই যে মনে করে আমার ক্ষমতাকে কেউ যতক্ষণ চ্যালেঞ্জ না করছে ততক্ষণ আমি একেবারে উদার, যে যা চাইতেছে করে দিবনি, চিন্তার কারণ নেই। কিন্তু যখনই টের পাবো যে আমার ক্ষমতা চ্যালেঞ্জ করতেছে, করতে চায়, এ আমার জন্য বিপদ, ওকে ধরে এমন জবাব দিব। এটা ওই ইয়ের আমলে, আমাদের
গোত্র সমাজের ওই 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 রকম কোপানো ছিল না, এমন কোপানি দিব। এবার বোঝা গেছে, এটা হচ্ছে প্রধান তত্ত্ব, প্রধান বৈশিষ্ট্য অফ লিবারেল ধারণা। মানুষ খুব উল্টাপাল্টা করে বুঝে, লিবার মানে ও খুব উদার, সব করতে দেয়। নো, আপনি কি একবার ওর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দেখেন না? ওকে ক্ষমতাচ্যুত করার প্ল্যান করে দেখেন না, কি করে ও? ওর চেয়ে নিষ্ঠুর আর কেউ হবে না। আর রক্ষণশীল ওনার এখন আসছি রেগুলার লিবারেল। তার মানে যতক্ষণ না দিয়ে আমার ক্ষমতা টিকে থাকতে পারে আমি, ততক্ষণ আমি লিবারেল লিবারেল সর্বোচ্চ। এখন কনজারভেটিভটা কি? এইটা হলো আসল তফাৎ কিন্তু দুটার মধ্যে। যখন থেকে ট্যাক্স ধরা শুরু করলো, রাষ্ট্র ট্যাক্স ধরতে পারে, একটা কথা রিপাবলিকের ধারণা আসলো, এবার আসলে রাষ্ট্র ট্যাক্স ধরবে। রাজার আমলে রাজা বলতো, ট্যাক্স বলতো না। রাজকীয় সম্মানী, এই সম্মানী না দিয়ে তুই আমার দেশে আইছিস ব্যবসা করতে, সম্মানের টাকা দে, এই নামে ছিল এটা। ট্যাক্সটাকে সম্মানী বলা হতো, রাজাকে সম্মান করস তুমি বেটা। রাজার লোকে দেখা করতে গেলে আগে সম্মানী দে, এমনি দেখা করবি? রাজা এমনি তোকে দেখা দিবে নাকি? ওই যে টিনের বাক্সে 10 টাকা দেওয়ার মতো, তাকে টাকা দিতে হয়েছে। প্রণামী, অনেক অনেক রকমের নাম আছে। ভগবান দর্শন করতে গেছেন, মন্দিরে গিয়ে 10 টাকা ঢুকাই দিয়ে আসলেন, প্রণামী বলি না? এটা হলো রাজার আমলের আলাপ হলে এগুলো সব আলাদা। আর এই আমলের রিপাবলিকের মধ্যে বলছে আপনাকে ট্যাক্স দিতে হবে। এই এখন আসেন, আপনি ট্যাক্স দেওয়া শুরু করছেন। এইবার লিবারেল যারা, তারা বলছে ভাই দেখেন গরিব মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ, খাইতে পায় না, চিকিৎসা তো দূরের কথা, একটা কাজ করি, ট্যাক্স বাড়াই ধরি। ওই ট্যাক্সের টাকাটা, কিছু ট্যাক্সের টাকাটা নিয়ে, ট্যাক্সের টাকাটা মানে কি, বড় লোকদের কাছে কিছু টাকা নিব, ওই টাকা গরিবদের জন্য খরচ করবো। খুব সাধারণ কিছু বিষয়, যেমন খাওয়া পড়ার একটা ভর্তুকি দেবো, এডুকেশনে ভর্তি। মেনলি লিবারেলরা যে কাজে ব্যয় করা শুরু করলো, পরে আলটিমেটলি এটা গুছায় দাঁড়ালো যে জায়গাটা, সেটা হলো আইদার এডুকেশনে ব্যয় করে, আর নাহলে হেলথে ব্যয়। সো লিবারেল মানেই হলো যে ট্যাক্স কালেক্ট করার পক্ষে, এবং ট্যাক্সটা এই গরিব মানুষের পক্ষে। এক্সট্রিমলি গরিব বড় লোকের সমস্যা মিটা ফেলবে তা না, তার লক্ষ্য যতটা পারে ট্যাক্স নিয়ে এই দুটো খাতে ব্যয় করে একটু মানুষকে স্বস্তি দেওয়া। এটা হচ্ছে লিবারেলিজম, এটা হচ্ছে লেবার পার্টির ধারণা। আর বিপরীতে এবার কনজারভেটিভ বলতেছে তোমরা বেকুব, বুঝো না এটা, গরিব মানুষের দিচ্ছে। কেন গরিব মানুষকে আমি বেতন দিচ্ছি না? বেতন দিচ্ছি, মিটে গেছে, ওকে আবার আমার ট্যাক্স দিতে হবে কেন? আমার পয়সা নিয়ে তুমি আমার ট্যাক্স ধরে আমার পয়সা নিয়ে ওকে আবার সস্তায় ভাত খাইবা, সস্তায় চিকিৎসা দেওয়া দরকার কি? আমি তো ওর যা পাওনা মিটাই দিচ্ছি, আমি কি কম দিচ্ছি? বাজার দর অনুযায়ী বেতন দিয়ে দিচ্ছি। কনজারভেটিভ এই জন্য বলবে ট্যাক্স ধরা যাবে না, যাই ধরেন না কেন অলওয়েজ চার্জ, ওই যা আছে ওইটাই থাক, ট্যাক্স বাড়ানো যাবে না। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। এই জায়গায় অর্থে সে কনজারভেটিভ, রক্ষণশীল, ট্যাক্স না বাড়ানোর পক্ষে সে, আর ট্যাক্স নিয়ে আপনি গরিব মানুষকে পক্ষে খরচ করবে, এটা বিরোধী সে। ক্লিয়ার? এই হচ্ছে কনজারভেটিভের প্রধান বৈশিষ্ট্য। এই কারণেই তাকে কনজারভেটিভ বলা হয়। তাহলে মূল তর্কটা হচ্ছে যে কে ট্যাক্স ধরতে চায়, কে একেবারেই ধরতে চায় না। ক্লিয়ার? এই হলো লিবারেল, এই হলো কনজারভেটিভ। এই জন্য আমেরিকান রাজনীতিতে দুইটা পার্টি যদি দুইটা হয়, একটা হলো যারা কনজারভেটিভ, অর্থাৎ যারা ট্যাক্স কম ধরার পক্ষের লোক, এইটাকে বলা হচ্ছে রিপাবলিক। দলের নাম হচ্ছে রিপাবলিক, ওই রিপাবলিক না এটা। আর যারা লিবারেল মানে যারা ডেমোক্র্যাট, এরা হচ্ছে ট্যাক্স ধরে এই পয়সাটা গরিবের স্বাস্থ্য শিক্ষাতে ব্যয় করতে চায়। এই হচ্ছে অরিজিনাল ভাগাভাগি। কমিউনিস্টদের পাল্লায় পড়বেন না। কমিউনিস্ট আর লিবারেল বলতে আবার এই যে তাদের এখন দুই টার্মিনোলজি শুরু হয়েছে, দুই টার্মিনোলজির মিলটা ঘটানোর জন্য কমিউনিস্টরা বলে এই আমরা বামপন্থীরাই তো লিবারেল, বুঝো না, এই একই জিনিস না, কোনো সম্পর্ক নেই দুটার, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। দুটোর অরিজিন তো দুই রকমের। ক্লিয়ার? এবার তাহলে অরিজিনাল লিবারেল বলতে বোঝায় যে ট্যাক্স নিবে কি নেবে না। এই যে এই তর্কটা, যারা ট্যাক্স নিবে, নিয়ে গরিবের জন্য খরচ করে, অর্থাৎ হেলথে খরচ, এর একটা সুবিধা আছে। ওদের আবার একটা স্ট্রং যুক্তি আছে কিন্তু,
কই দেখো তুমি তো লেবার চাও, তুমি কনজারভেটিভ, এখন প্রতিদিন যদি দেখো তো তোমার লেবারটা আজকে আসে না কেন? পেট খারাপ, জ্বর হয়েছে, কন্টিনিউয়াস অসুস্থতা হচ্ছে 2-4 দিন পরে পরে, তো তোমার কারখানা ব্যাঘাত করবে না? তো যদি মোটামুটি একটা ভালো স্বাস্থ্য থাকে তাহলে আসবে, তো তোমার লাভ আছে না? এদের আর্গুমেন্ট। তারপরে বলতেছে দেখো লেবারটা নিলা, এখন ওকে ট্রেন করে নাও নাই, মেশিনটা চালাইতে হবে কি করে, তার যে নির্দেশে কাগজে লেখা আছে, কাগজ পড়তে জানে না, কাগজটা বুঝাই আমি পড়ে বুঝাই দিচ্ছি, বুঝে না, তাহলে ও যদি একটু শিক্ষিত হইতো তোমার সুবিধা হইতো না? ফ্যাক্টরি চালাতে সুবিধা হবে। ওদের পাল্টা আর্গুমেন্ট। ক্লিয়ার? এবার এরা বলতেছে আমি এগুলা বুঝি না, খরচ দরকার হলে চুরি করা পয়সা দিয়ে শিক্ষিতকে আসবে, ওই পয়সা আমার দায় আমি নিব কেন? এ হচ্ছে কনজারভেটিভ আর্গুমেন্ট। ক্লিয়ার হচ্ছে এবার? তাহলে এই দুই আর্গুমেন্ট অনুযায়ী এটা সবচেয়ে স্ট্রংলি চলে আমেরিকায়, যেহেতু আমেরিকায় আবার আইনগতভাবে কমিউনিজম চর্চা করা, ইভেন নিষিদ্ধ করা আছে কিন্তু ওই 53 সালের আমল থেকে। তাহলে এই গেল কনজারভেটিভ এরিয়া, খালি একটা আলাপ বাদ থেকে গেল, যেটা নিয়ে পরে আমি এলাবোরেট করবো, কিন্তু আজকে হেডলাইনটা বলে রাখি। জাতীয়তাবাদ আর জাতিবাদ এই দুটো শব্দের তফাৎ কি? বাংলায় বললে বুঝবেন না, আবার ইংলিশটা বলি তাহলে বুঝবেন। আমরা নেশন নাকি আমরা রাষ্ট্র, অর্থাৎ নেশন স্টেট নাকি ন্যাশনালিজম, এই দুটো শব্দের ফারাক কি? শব্দ দুটো আলাদা হইল কেন? ডিটেল যাব না, এখন ব্যাখ্যায় যাব না, খালি হেডলাইনে বলে দেব। যতদিন রিপাবলিক ধারণাটা ডমিনেট করতো সমাজে, গ্লোবাল সমাজে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ডের আগে শেষের পর্যন্ত বা পরেরও কিছুদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত শব্দটা ছিল নেশন স্টেট। নেশন 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 ইজ দ্য অপোজিট অফ রিপাবলিক, রাজতন্ত্র। নেশন মানে রিপাবলিক, রিপাবলিক বাট বেসড অন রিয়েল এথনিক রিপাবলিক। এই যে এইটা শব্দটা বুঝছেন কিনা আমি জানি না। এথনিক বাঙালি, আমরা বাঙালি জাতীয়তাবাদ, এই যে এটা হলো এথনিক রিপাবলিক। আর কেউ যখন বলছে আমার দেশের যেই তুমি হও না কেন সবার জন্য অধিকার সমান, এ হলো এথনিসিটি ভাগাই দিছে, এটা রিয়েল একটা রিপাবলিক। তুমি পাহাড়ি না বাঙালি আমি কিছু মানি না, সবার অধিকার সমান। তুমি নারী না পুরুষ কিচ্ছু মানি না, এগুলা হচ্ছে পিওর রিপাবলিক। সব নাগরিকের অধিকার, রাষ্ট্রের যারা যারা আছে সবার নাগরিক, সব নাগরিকের অধিকার সমান। এটা হচ্ছে যখন সে এথনিক, একটার সঙ্গে আরেকটা কোনো ফারাক ছিল না। ইংল্যান্ডে অর্থাৎ যে ক্রমলের বিপ্লব, আমরা ইংলিশ জাতি, অলমোস্ট সমর্থক, ইংলিশ জাতি মানে ইংলিশ রিপাবলিক, এই ছিল ধারণা। দুটা মাখামাখি করে গড়ে উঠেছে। এই মাখামাখিটা ভেঙে জায়গায় হিটলারের দশা দেখে আমরা নীল চোখের, আমরা শ্রেষ্ঠ, এই যে শ্রেষ্ঠত্ববাদ যখন আসলো তখন বুঝে গেল রিপাবলিক থেকে এইবার জাতিবাদটা খতম করতে হবে। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ইউরোপে একটা সম্মেলন হয় 53টা দেশের, এবং তখন তারা শপথ নেয় তারা আর জাতিবাদী রিপাবলিক বানাইব। সব জাতি, সব রিপাবলিকই অধিকার ভিত্তিক, এই বেসিক্স তৈরি হয়েছে। এরপর থেকে ইউরোপে কিন্তু এথনিসিটি ভিত্তিক জাতিবাদ অন্তত কাগজ কলমে স্বীকার করে না, প্র্যাকটিসে কতটুকু করতে পারছে সে আলাদা তর্ক। তাহলে শুরুতে জাতিবাদ মানেই, এই যে শুরুতেই যে জাতিবাদটা কথা বলছি, রিপাবলিক ধারণা উঠার সাথে সাথে যে জাতিবাদটা ছিল, ওই জাতিবাদ বলতো নেশন স্টেট, নেশন নেশন নেশন। এই জন্য এই শব্দটাকে বেটার হলো শুধু জাতিবাদ বলবেন। আর সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এইবার কমিউনিস্ট টাইম পাইছি, আমরা তো ওদের চেয়েও বেটার, আমরা তো রিপাবলিক যারা ডানপন্থী, এই যে এইবার কমিউনিস্ট ওদেরকে বলতেছে ডানপন্থী, ক্রমলের বিপ্লব বলছে ডানপন্থী বিপ্লব। ক্লিয়ার? ডানপন্থী শব্দটা আর একটা ব্যবহার শুরু হয়ে বলতেছে ওদের চেয়ে আমরা বেটার, কেন? আমরা তো বামপন্থী। তাইলে
ওরা যে ন্যাশনাল স্টেট বানাচ্ছে ওটা কি বলে ওটা খারাপ, ওটা হচ্ছে বেটার হলো ন্যাশনালিজম। এও রাখছে ন্যাশনাল শব্দটা, কিন্তু বলছে এটা ন্যাশনালিজম। ন্যাশনালিজম। ও আর বলবে না। এই জন্য কেউ যদি বলে ন্যাশনাল স্টেট, বলবেন যে বুঝবেন যে সে আগেকার লোক। হুম। আর কেউ যদি বলে ন্যাশনালিজম, বলবেন যে সে কমিউনিস্টের পাল্লায় পড়ে গেছে। সবচেয়ে ভালো উদাহরণ এই ব্যাপারে দেই আপনাদেরকে। লোকটার নাম মনে রাখেন, খুব ভালো করে মনে রাখেন, ডক্টর কি না জানি না, প্রফেসর আব্দুর রাজ্জাক। ডক্টর শেষ করেন উনি, প্রফেসর আব্দুর রাজ্জাক। বাংলাদেশের বহু লোকের গুরু সে, রেওয়ান সোমন থেকে শুরু করে আনিসুজ্জামান থেকে শুরু করে সবার গুরু সে। এই লোকটা সারা জীবন নেশন স্টেটের বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই। প্রমাণ, ওনার বইটা এখন বাংলা, এই বইয়ের ভিতরে পাবেন আপনারা নেশন। উনি অলওয়েজ নেশন স্টেট, কখনো জাতিবাদ বলেন নাই। কমিউনিস্টদের চোখে উনি ডানপন্থী, কমিউনিস্টদের চোখে উনি মুসলিম লীগার, এটাও আমি শুনেছি। আমি যখন 1979 সালে ঢাকায় প্রথম আসি, তখন তার সম্পর্কে জানি, এবং তখনকার বিপ্লবী কমিউনিস্ট ভাইরা আমাদেরকে শিখেছে উনি তো মুসলিম লীগার। ঠিক আছে, এই জন্য আমি মনে করি সবচেয়ে আইডিয়াল, সবার পড়া উচিত খুব মনোযোগ দিয়ে। হি ইজ দ্য ডিফারেন্সিয়েশন, মিস্টার প্রফেসর আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের বইয়ের শুরুতে বহু এরকম ফালতু কথা, কে কি মনে করে বিরাট কুতু হয়ে বলবে, এগুলো পার হয়ে চলে যাবেন। মূল উনি বইয়ে কি বলছে, ওনার লেখাটা কি ছিল, ওটা পড়বেন, ওখানে পাবেন কেন নেশন স্টেট, উনি অলওয়েজ নেশন বলে যাচ্ছেন কেন। এই নেশন স্টেটের ধারণা, এটি হলো ক্লাসিক্যাল, শুরু হয়েছিল যখন রিপাবলিক ধারণাটা, সেই ক্লাসিক্যাল রিপাবলিক ধারণাটা। ক্লিয়ার? পরবর্তীকালে কমিউনিস্ট এটাকে আওলাই দিছে। এই জন্য ন্যাশনালিজম যে বলবে, বুঝবেন এটা হলো কমিউনিস্ট প্রভাবিত। এবং ইউজুয়ালি কেউ যখন ন্যাশনালিজম বলবে, দেশের নীতি, চার নীতি, ন্যাশনালিজমের পাশে থাকবেন, দেখবেন সমাজতন্ত্র। ওরা থাকলে বুঝবেন এই হলো কমিউনিস্টের পাল্লায় পড়ছে, এ আর রিপাবলিক না। সোজা সূত্র দিয়ে দিলাম কিন্তু। তাহলে এই যে ফারাকগুলো আপনাকে বুঝতে হবে। কমিউনিস্টরা এই সুযোগ পাইছে 45 এর পরে, যখন আইন করে মানে ওই যে চুক্তি করে, দাসকার চুক্তি দিয়ে সবাই কলোনি ছেড়ে চলে গেল, দেশগুলো স্বাধীন হওয়া শুরু করলো, তখন যে কমিউনিজমটা রাইজ করলো, এই কমিউনিজমটা এই শয়তানিটা করছে। আর ওদেরকে বলেছে, রাজ্জাক সাহেবদেরকে বলছে ডানপন্থী, রাজ্জাক সাহেবদেরকে বলছে মুসলিম লীগার। এটা অন্যায়, আমি মনে করি আনহিস্ট্রিক্যাল। আপনি রিপাবলিকে বুঝেন না, আর মেলা সবকিছু বুঝছেন, সব আসলে কিন্তু আপনি শ্রেণী দিয়ে ব্যাখ্যা করতেছেন। এই হচ্ছে ঘাপলাটা। ক্লিয়ার? লেনিন যে অর্থে গণতন্ত্র শব্দটা ব্যবহার করছে, এটা থেকে ওন করে না। আবার তার শব্দটা ব্যবহার করছে কেন? ব্যবহার করছে এই জন্য 5 সালের বিপ্লব আর 12 সালের বিপ্লব, দুই সময় সে কিচ্ছু করে নাই, কিন্তু ওই সময়টাকে সে ব্যাখ্যা করবে কি করে? যখন ইতিহাসের বই যা কিছু লিখতে গেছে, তখন স্বীকার করে নিয়েছে এটা গণতন্ত্রের সময়। ওই জন্য গণতন্ত্র শব্দটা উনি ইউজ করছেন। কিন্তু যখন এই বিপ্লব হয়ে গেছে 17 সালে অক্টোবরে, এরপর থেকে আর এই শব্দ উনি ইউজ করেন। অধিকার শব্দটা কমিউনিস্টরা ইউজ করবে, শ্রমিকের অধিকার দিতে হবে, কতক্ষণ? যতক্ষণ বিপ্লব ক্ষমতা দখল না করছে। যেমনি ক্ষমতা দখল করবে, এরপরে কিসের অধিকার? অধিকার তো কমিউনিস্ট শব্দই না। ক্লিয়ার? অধিকার শব্দটা তো রিপাবলিকের সাথে সম্পর্কিত। এই ধারণাগুলো মনে রেখে যদি পড়েন, তাহলে ডানপন্থী, বামপন্থী, আপনার প্রোগ্রেসিভ আর এগুলার গুমরটা ফাঁক হয়ে যাবে তাহলে আসলে, এবং নিজে ঠিক করতে পারবেন আপনি কি হবে। থ্যাংক ইউ।